পরমাণুর মডেল। এটা ক্লাস 9 10 যা পড়ছো তাই। এখানে দুইটা পরমাণু মডেলই আছে, একটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হলো বুর পরমাণু মডেল। আচ্ছা, আর থমসনের পরমাণু মডেল আগে ছিল, বাট এখন আমরা সেটা শিখি না আর কি। থমসনের পরমাণু model, থমসনের মডেল। যে আবার যে থমসন, বুঝি নাই। যে থমসন যে হয়। ইলেকট্রন বিষয় বলছিলাম। তারপরে সুডিঞ্জারের একটা মডেল আছে, সুডিঞ্জারের অবশ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এটাও আমাদের লাগে না, থমসনে এটাও লাগে না। আমরা জাস্ট রাদারফোর্ড মডেল এবং বুর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। ওকে। তো পরমাণু মডেলে যদি আমরা দেখি, 1911 সালে পরমাণুর গঠন ব্যাখ্যায় বিজ্ঞানী রাদারফোর্ড একটি মডেল উপস্থাপন করেন। একে রাদারফোর্ডের আছে যে ফল বিশ্লেষণ করে তিনি এই ফলাফল দেন রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। এইখানে এই মডেলের সাথে আমরা তিনটা জিনিস দেন। ফার্স্ট অফ অল আলফা কণা পরীক্ষাটা আমরা দেখুন, পরীক্ষা দেখুন। দেন এখান থেকে সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত, সিদ্ধান্ত, ওকে। দেন আমরা মন্তব্য হন। এই হলো গিয়ে তিনটা। মন্তব্যটা হলো মূলত মডেল, সিদ্ধান্তটা হলো গিয়ে পরীক্ষা থেকে কি কি ভিজুয়ালাইজ করছেন, আর আলফা কণা পরীক্ষা কিভাবে পরীক্ষাটা করছেন। ঠিক আছে, এই তিনটে স্টেপে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, মন্তব্য এই জিনিসটা আমরা অলরেডি ক্লাস 9 শিখছি, মানে পরমাণু মডেল যেটা। তো ফার্স্ট অফ অল দেখি আলফা কণা। তো তিনি ফার্স্ট অফ অল যেটা করছেন, বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাট। তো তাই যেটা নিয়ে কাজ করছেন সেটা হলো পাতলা সোনার পাট। সোনার সংকেত জানি আমরা, গোল্ড, গোল্ডের এজি সংকেত। মানে বুঝি নাই। এজি নো, মানে এ জি হলো এজি। সিলভার, এ ইউ ও সরি, গোল্ড। এজি। ওকে, আর এটা হলো সিলভার। আচ্ছা, তো টাইম পাতলা সোনার পাত ব্যবহার করছেন। এই সোনার পাতের পুরুত্ব কত, যে পুরুত্বটা দেখো, এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসে। পুরুত্ব সোনার পাতের পুরুত্ব 0.004 সেন্টিমিটার। টাইম যে সোনার পাতটা ইউজ করছেন সেটার পুরুত্ব হলো 0.004 সেন্টিমিটারে। এটা কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে পরীক্ষার সময়, মিটারে দিয়ে দিতে পারে, বা এটাকে তুমি সেন্টিমিটার দিয়ে এইভাবে লেখো 4 × 10⁻⁴ সেন্টিমিটার। বুঝতে পারলাম। পরীক্ষার সময় এটাকে সেন্টিমিটারে, ন্যানোমিটারে, অ্যাংস্ট্রমে বিভিন্ন ইউনিটে দিয়ে দিতে পারে, মিলিমিটারে দিয়ে দিতে পারে। সো এইটা মাথায় রাখবা, এইটা থেকে এসে কনভার্ট করে যাবা। গেল ওইটা। এখন আসি, আবদ্ধ যে সোনার পাত নিয়েছেন ওইটার পুরুত্ব আমরা কত একটু দেখলাম। এখন দেখো তাই যে জিনিসটা করতে, যে তেজস্ক্রিয় যে আইসোটোপ, এই আইসোটোপটা তাই কই থেকে ফাইন্ড আউট করছেন বা কই থেকে বের করছেন, সেটা হলো বিসমাথ থেকে বের করছেন, বিসমাথ। ঠিক আছে, বিসমাথ থেকে উনি আলফা কণাটা পাইছেন। ক্লিয়ার? বিসমাথ এটা কিন্তু 83, তার পারমাণবিক সংখ্যা 83, আর যে ভর সংখ্যা সেটা হলো 300 114। আচ্ছা, তো সোনার পাতের পিছনে তাই যে জিনিসটা রাখছেন সেটা হলো জিঙ্ক সালফাইড। এর আবরণযুক্ত পর্দা রাখবে। ঠিক আছে, সোনার পাত লাইক দ্যাট এইভাবে। এই ধরো আমাদের সোনার পাত, এইখানে পর্দা রাখছেন উনি জিঙ্ক সালফেট। এটা হলো আমাদের জিঙ্ক সালফেট, আর এইটা হলো আমাদের সোনার পাত। আর এইখান থেকে আলফা কণা, এইটা হলো আলফা কণা যেটা বিসমাথ 33 বিসমাথ থেকে নিছেন। আচ্ছা, আলফা কণা ওই পর্দায় আঘাত করে একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ উৎপন্ন করে। আলফা কণা এই পর্দায় আঘাত করে একটা উজ্জ্বল স্ফুলিঙ্গ, মানে উজ্জ্বল আলো আর কি, ইয়ে করে, আগুনের মতো। স্ফুলিঙ্গ মানে আগুনের যে ইয়ে। বৃত্তাকার জিঙ্ক সালফেট পর্দার অবস্থান পরিবর্তন করে স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। এই হলো ওনার পরীক্ষার বিবরণ। যেমন ধরো, এইটা তো আলফা কণা হলো কিন্তু উচ্চ গতিশীল। ক্লিয়ার? উচ্চ গতিশীল কণা, উচ্চ গতিশীল কণা, গতিশীল কণা। ওকে, তেজস্ক্রিয় কণা আলফা কণা দেখো, এইভাবেও আলফা কণা দ্বারা সিম্বলাইজ করা যায়। বা আরেকটা হলো গিয়ে হিলিয়াম থেকে, হিলিয়াম নিউক্লিয়াস থেকে তুমি যদি দুইটা ইলেকট্রন সরিয়ে নাও, তাহলে যে নিউক্লিয়াসটা থাকে সেটাই হলো আলফা কণা। এই জন্য আলফা কণা। বোঝা গেল? তো উচ্চ গতি সম্পন্ন যখন তোমার এই পর্দায় আঘাত করে, সেই পর্দার মধ্যে একটা স্ফুলিঙ্গ, যখন আমরা দেখি না রাস্তা দিয়ে যখন রড ঘেঁষে ঘেঁষে যায় তখন আগুনের যে স্ফুলিঙ্গটা সৃষ্টি হয়, সিমিলার কেস আলফা কণা যখন এই পর্দায় গিয়ে আঘাত করে তখন এই পর্দার মধ্যে কি হয়, ওই আগুনের স্ফুলিঙ্গটা ক্রিয়েট করে। আর সোনার পাত্র, এখানে তো আমি অনেক বড় করে লিখছি, এটা খুব ক্ষুদ্র জায়গা, খুব ক্ষুদ্র। ধরো আমরা কল্পনার অতি ক্ষুদ্র আর কি, এটাকে যদি আমি খুব ক্ষুদ্র হয়ে যাই আমি বলি, ধরো এইটুকু অঞ্চলে হইলো আমাদের আলফা, সরি সোনার পাত, তাহলে সবগুলা এই তোমার এইভাবে যাইব পর্দা গিয়ে আঘাত। Clear? এবং স্ফুলিঙ্গ সৃষ্টি করবে। Just এইখানে আসার পরে কি কাহিনী হয় সেটাই আমরা এখন একটু পরে দেখ।
তাহলে এই হইলো উনার পরীক্ষার যে মেকানিজম, কিভাবে উনি সাজাইছেন পরীক্ষা। ওকে, এখন দেখো উনার পরীক্ষা থেকে আমরা কি কি পর্যবেক্ষণ করতে পারলাম, অবজার্ভ করতে পারলাম, বা তাই কি কি জিনিস অবজার্ভ করছেন পরীক্ষা থেকে। পরীক্ষার পর্যবেক্ষণ, তাই দেখছেন অধিকাংশ আলফা কণা সোজা ধাতব পর্দা ভেদ করে জিঙ্ক সালফেট পর্দায় আঘাত করে। এই যে একটু আগে আমরা দেখছি সবগুলাই তোমার আলফা কণা কিটা হয়েছে, কি হয়েছে, আমাদের জিঙ্ক সালফেট পর্দায় আঘাত করছে, দ্যাটস ওয়াই শৃঙ্খলা তৈরি হয়েছে। তারপর সামান্য কিছু আলফা কণা খুব অল্প পরিমাণ বিক্ষিপ্ত হয়ে ধাতব পর্দা ভেদ করে বেরিয়ে যায়। খুব সামান্য পরিমাণ, দেখো এইগুলা কি হয়েছে, সোজা সুজি গেছে, এই যে এইগুলা যেগুলা, এইগুলো এইভাবে স্ট্রেট লাইন বরাবর গেছে। আর কিছু কিছু আলফা কণা এইভাবে এসে এইভাবে হালকা বেঁকে গেছে। বুঝা গেল, হুম। বিক্ষিপ্ত হচ্ছে। আর অতি অল্প সংখ্যক আলফা কণা, অতি অল্প সংখ্যক, দ্যাট মিন 20,000টির মধ্যে একটি, উনি 20,000টা ধরে আলফা কণা নিক্ষেপ করছেন, তার মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসছে বা 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ যেটা ডিরেক্ট আঘাত করছে এই সোনার পাত্রে। এটা ধরো এইটা যেটা ডিরেক্ট আঘাত করছে সোনার পাত্রে, এটা হয় এইভাবে গেছে, না হয় উল্টো দিকে ফিরে আসছে। এইটার সংখ্যা কত, 20,000টির মধ্যে একটি। একটু। আচ্ছা, গেল। এখন তাইলে এইগুলা তো গেল, এখন এই পরীক্ষা থেকে উনি কি সিদ্ধান্ত নিছেন সেটা আমরা একটু বুঝি। যেহেতু অধিকাংশ আলফা কণাই পরমাণু ভেদ করে চলে আসে, সেহেতু পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা। দেন হুম। দ্বিতীয়টা হইলো, আবার অতি অল্প সংখ্যক আলফা কণা নিউক্লিয়াসকে আঘাত করে 90 ডিগ্রি বা তার বেশি, এমনকি 180 ডিগ্রি কোণে ফেরত আসে। সেহেতু পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সম্পন্ন কোনো কিছু বিদ্যমান, কি জন্য তাই না এটাকে ধনাত্মক, মানে এই যে পরমাণুর কেন্দ্রস্থলে যে ধনাত্মক চার্জ সম্পর্ক কোনো কিছু বিদ্যমান, এটা কিভাবে উনি বুঝছেন, কারণ উনি যে আলফা কণা নিছিলেন, আলফা কণা নিজেই তো পজিটিভ, হুম। এবং একটা পজিটিভ আরেকটা পজিটিভকে অবভিয়াসলি বিকর্ষণ করবো। এ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে সোনার পাটটা নিয়েছি তার কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে অবভিয়াসলি পজিটিভ কোনো কিছু আছে। বুঝা গেল। হুম। আচ্ছা, দেখো কোনে পিরিয়ড আসে, সেহেতু পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সম্পন্ন কিছু বিদ্যমান, কারণ আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আর ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করে, সেহেতু পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি ক্ষুদ্র স্থানে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। একে নিউক্লিয়ন, সরি নিউক্লিয়াস, এই কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলে। তো ওই হইলো উনার বুঝতে সিদ্ধান্ত, ছিল পরীক্ষা থেকে সিদ্ধান্ত। এখন যেমন উনার মডেল। আচ্ছা, উনার মডেল দেখার আগে দেখো এই যে উনার মডেলের যে চিত্রটা, এই চিত্র ডায়াগ্রামটা একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে। দেখো উনি যদি এইভাবে পেজ দেন, মানে কক্ষপথ অনুযায়ী দেন, তাহলে একটা তারিখে ক্রিয়েট হয়েছে এইভাবে, বুঝতে পারছি, হুম। এইভাবে তা। কারণ বোর মডেলও কিন্তু এইভাবে মানে ইয়ে দেয়া, বাট এইটা হলো আলাদা আলাদা। বোর মডেলে গেলে দেওয়া আমাদের এইভাবে দেখো। মানে আমরা ইউজুয়ালি যাবে লিখি ওরকম। ঠিক আছে? এটা হলো ঠিক। বোর মডেলের ডায়াগ্রাম। এই যে এইভাবে হলো বুর মডেলের ডায়াগ্রাম, আর এটা হলো তোমার রাদারফোর্ড মডেলের ডায়াগ্রাম। দুটো ডায়াগ্রাম বোঝা ইম্পর্টেন্ট, কারণ উদ্দীপকের ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, তো রাদারফোর্ড পরমাণু মডেল আমরা ক্লাস 9 শিখছি, তবু আমরা একটু দেখে নিই। সেখানে কি বলছে দেখো, পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, উনি সিদ্ধান্ত থেকে এইটাই পাইছেন। এই ভারী বস্তুকে নিউক্লিয়াস বলে। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। আচ্ছা, নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও সমস্ত ভর কেন্দ্রীভূত। আচ্ছা, তারপরটা কি হয়েছে, সাধারণ অবস্থায় পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আমরা একটু আগে আমরা জানলাম যে পরমাণুতে যতটা প্রোটন ঠিক ততটাই নিউট্রন থাকে। অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে। তৃতীয় কথাটা যেটা, ওটা হইলো গ্যারি, যে সৌরজগতের নেই, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণনশীল। এই ঘূর্ণনের ফলে সৃষ্ট বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যখন ঘুরে, তখন দুইটা বল ক্রিয়েট হয়, একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। তাহলে এই ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রমুখী বল এন্ড কেন্দ্র বিমুখী বল পরস্পর কি সমান। এজন্য নিউক্লিয়াস গুলা কি হয় না, সরি ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে পতিত হয় না। বুঝা গেল। হুম। আচ্ছা, এটা আমরা জানি। তাইলে এখন দেখো সিদ্ধান্ত, সিদ্ধান্ত হলো কি, ফার্স্ট অফ অল সৌরজগতের সাথে উনি যে তুলনা করছে। আচ্ছা, তো আমরা সিদ্ধান্তটা একটু পরে পরে ক্লাস লিঙ্কটা দিয়ে দেই, শেষ হয়ে যাবে। তাই, ওকে, ওকে। ওকে। তো রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে, উনি তো মডেলটা দিচ্ছেন, দিচ্ছেন তো ভালো কথা। তো এই মডেলটা যে 100% সত্য এমন কোনো কথা নাই, এর মধ্যে কিছু সীমাবদ্ধতাও আছে। তো সীমাবদ্ধতা গুলো আমরা যদি একটু দেখি এখন। প্রথম কথা হলো সৌরজগতের সাথে যে উনি যে কম্পারিজনটা করছে, দেখো সৌরজগতের গ্রহসমূহ চার্জবিহীন অথচ ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত। অপরদিকে ইলেকট্রন সমূহ পরস্পর স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে, অথচ গ্রহ মহাকর্ষ যেগুলো আছে, গ্রহ সমূহ বা নক্ষত্রগুলা, তারা পরস্পর মহাকর্ষ বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে। ওকে, সুতরাং গ্রহ সমূহের সাথে ইলেকট্রনের যে তুলনা উনি করছেন সেটা কিন্তু সঠিক না।
দেখো সেটা কিন্তু সঠিক। ওকে। তারপরের যে জিনিসটা দিচ্ছেন, ম্যাক্সওয়েলের তত্ত্ব। এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা ইম্পর্টেন্ট। ম্যাক্সওয়েল সাহেব বলছেন কি, কোনো একটা চার্জ যুক্ত কণা যদি কোনো একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে ক্রমাগত শক্তির বিকিরণ করবে, অর্থাৎ শক্তি হারাবে। তাইলে যদি একটা চার্জ যুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরে, তাইলে তো শক্তি হারাবে। তাহলে ইলেকট্রন কি একটা ঋণাত্মক চার্জ যুক্ত। তার মানে ধরো এইটা যদি আমি আসি, ওকে, তাহলে প্রত্যেকটা কক্ষপথের কিন্তু একটা আলাদা করে আমাদের কি আছে, শক্তি আছে। ধরো এই কক্ষপথে ইলেকট্রনটা মুভ করে, তাহলে সে বৃত্তাকার পথে ঘুরে। তাহলে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সে কি হবে, প্রতিনিয়ত চার্জ হারাবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল সেটা বলতেন। তাহলে চার্জ হারাইলে এর শক্তি কমে যাবে। তাহলে একটা সময় কমলে ধরো সেইখানে তৃতীয় শক্তি স্তর আছে, তৃতীয় থেকে সে চলে আসবে দ্বিতীয়তে। তারপরে দ্বিতীয়তে ঘুরতে ঘুরতে সে প্রথমে চলে আসবে, এবং প্রথম থেকে আরো চার্জ হারাইতে হারাইতে সে একসময় নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। কিন্তু বাস্তবে তো এমনটা ঘটে না। তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে না। এই এই দেন মডেল কাছে এই মডেলের সীমাবদ্ধতা রয়েছে। তারপরে হইলো কি, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে এই মডেলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অর্থাৎ যে বৃত্তাকার কক্ষপথে যে ঘুরে, এই কক্ষপথের শেপটা কি রকম, সেটার কোনো ধারণা এই মডেলটা দিতে পারে না। তারপরে বলছে কি, ইলেকট্রন সমূহ নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে, ফলে পরমাণু বর্ণালী নিরবিচ্ছিন্ন হওয়ার কথা। আমরা পারমাণবিক বর্ণালীও পড়বো, এই অধ্যায়ে আছে। কিন্তু বাস্তবে তার রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, অর্থাৎ পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। এক কথায় পরমাণু বর্ণালীর ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। তারপরে দেখো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করবে তারও কোনো সুনির্দিষ্ট উল্লেখ নাই। কারণ আমরা জানি কি, একটা কক্ষপথের মধ্যে দুইটা তিনটা ইলেকট্রনও থাকতে পারে। বাট ওই যে সৌর মডেলের ক্ষেত্রে একটা গ্রহ একটা কক্ষপথে ঘুরে, পৃথিবী যে কক্ষপথে ঘুরে, মঙ্গল অন্য কক্ষপথে ঘুরে। বাট আমরা দেখছি যে ইলেকট্রনের যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, যেমন দ্বিতীয় কক্ষপথেই থাকে 8টা ইলেকট্রন। হুম। এই যে 8টা ইলেকট্রন, সেটা কিভাবে ঘুরবে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এই মডেলে নাই। এই হইলো রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এখন আসো, রাদারফোর্ড মডেলকে কি জন্য সৌর মডেল বলা হয় বা সৌর মডেল বলার কারণ। তো সৌরজগতের গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তো ধ্রুব ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তারপরে কি, সৌরজগতের বেশিরভাগ স্থানই ফাঁকা, তেমনি পরমাণুরও বেশিরভাগ স্থানই ফাঁকা। যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর বেশি, একইভাবে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর বেশি। তারপরে বললো কি, গ্রহ সমূহ পরস্পরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে, তেমনি ইলেকট্রন সমূহ পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে। এসব কারণেই রাদারফোর্ড মডেলকে সৌর মডেল বলা হয়। ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষায় কেন জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটের যে পর্দাটা, উনি কি জন্য জিঙ্ক সালফেটের পর্দাটা ব্যবহার করছেন। তো এটা অলরেডি আমরা বুঝতে পারছি। ওই যে আমরা যে যদি ইয়েটা না করতাম, কোনো একটা পর্দা না দিতাম, লাইক যেটা এখান থেকে ধরো তোমার আলফা কণাটা নিঃসৃত হয়েছে, এইখানে তোমার একটা সোনা ছিল, নিউক্লিয়াস ছিল। এখন তুমি যদি এখানে পর্দা না দিতে, তার মানে এই যে ইয়েটা আলফা কণাটা আসছিল, এই আলফা কণাটা চলে যাইতো। এইখানে যে আলফা কণাটা পাস হয়েছে, সেটা কি তুমি বুঝতে পারতা? না। লাইক দ্যাট জিনিসটা এইরকম। আমরা যখন টর্চ লাইট দিয়ে আকাশের দিকে আমরা লাইটটা নিক্ষেপ করি, আমরা কি বুঝতে পারি যে লাইটের আলো ছড়াচ্ছে কিনা? সেটা আমরা বুঝতে পারি না, বা কত দূর ছড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। বাট তুমি যদি অলরেডি হাতটা দিয়ে দাও, তাহলে তুমি দেখতে পারবে আলোটা যেন পড়ছে। এজন্যই, ওই জিনিসটা দেখার জন্যই আমরা এখানে কি দিয়ে দিই, একটা জিঙ্ক সালফেটের পর্দার আবরণটা দিয়ে দিই। এতে এই আলফা কণাটা এই পর্দায় হিট করবে, হিট করলে স্ফুলিঙ্গ ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই বুঝতে পারবো যে আলফা কণাটা পাস করে চলে গেছে। আর যেটা পাস করে যাইবে না, সেটা বুঝতে বুঝবো যে ফিরত আসছে বাইরে। তো এই কথাটাই লেখা আছে। দেখো, রাদারফোর্ড জিঙ্ক সালফেট পর্দা ব্যবহার করেন আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। কোনো আলফা কণা জিঙ্ক সালফেট পর্দায় আঘাত করলে একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। বৃত্তাকার পর্দার অবস্থান পরিবর্তন করে উজ্জ্বল বিন্দু স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। বুঝা গেল? বুঝছি। এই হইলো ওভারঅল তোমার রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল। এখন রাদারফোর্ড মডেলের পূর্ণাঙ্গ কোনো কিছুই দেয়া নাই, বা কোনো কিছুই ইয়ে করা নাই। যিনি দিয়েছিলেন 1911 সালে। আর রাদারফোর্ডের স্টুডেন্ট স্টুডেন্ট ছিলেন নিলস বোর। স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট ছিলেন আমাদের নিলস বোর। নিলস বোর।
উনি ওই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে জাস্ট অল্প কাস্টমাইজ করছেন, যে যে সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাকে উনি অল্প কাস্টমাইজ করে 1913 সালে আরেকটা পরমাণু মডেল দেন। মানে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল সিমিলার, বাট ওই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলোকে নিয়ে কাজ করে নিলস বোর একটা মডেল দেন, সেটাই হইলো তোমার বোরের পরমাণু মডেল। বুঝতে পারছি। Okay. তো এখানে তো আর বললাম উনি তিনটা মতামত দিচ্ছেন, বিজ্ঞানী বুড়ে পরমাণু মডেল তিনটা মতামত দিচ্ছেন। প্রথম কথা হলো শক্তি স্তর বিষয়ক মতবাদ। এই যে রাদারফোর্ডে বলছেন না, কিন্তু ইলেকট্রন গুলা দেন কিভাবে ঘুরবে, শক্তির বিকিরণ টিকিরণ এগুলা কোনো কিছুই বলেন নাই রাদারফোর্ডে। কিন্তু বুলে বলছেন দেখো, পরমাণুর ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না, কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে শক্তি বিকিরণ না করে ঘুরে। অর্থাৎ একটা যেমন ধরো কোন একটা পরমাণু আছে দ্বিতীয় কক্ষপথে, তাহলে এই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরবো বাট কোনো শক্তির বিকিরণ হবে না। তো একে বুঝতে কি পারছি ভাই। বলছে, একে বলছেন অরবিট বা শক্তি স্তর, একে বলা হয় অরবিট বা যথেষ্ট। শক্তি স্তর। এবং একে সিম্বলাইজ করা হয় এন দ্বারা, এন এর মান 1 2 3 4, এগুলো কোয়ান্টাম সংখ্যা গেলে আরো আমরা ডিটেলসে জানতে পারি। আচ্ছা, এই হলো শক্তি স্তর বিষয়ক মতবাদ। দেন হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। প্রতিটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, অর্থাৎ ধরো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করে, ঠিক আছে, তাইলে তার যে কৌণিক ভরবেগ, ভরবেগ কি আমরা জানি, ভর ইন্টু বেগ, হুম। ভর ইন্টু বেগ। কৌণিক ভরবেগ হলো বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘূর্ণনশীল থাকে তখন তার জড়তার কারণে যে ভরবেগের মানে উদয় ঘটে বা ভরবেগের সৃষ্টি হয় তাকেই বলা হয় কৌণিক ভরবেগ আর কি। এইটাও আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়বো, সমস্যা নেই, ফিজিক্স ফার্স্ট ইয়ার ফোর্থ লেসন। ওকে। তো বলছে কি যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, এবং তা হলো h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। দ্যাটস মিন কৌণিক ভরবেগকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল সমান আমরা জানি mv/r। এম হইলো তোমার কি, ওই যে ইলেকট্রনের ভর, ধর। বি হলো ইলেকট্রনের বেগ, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ। তাইলে এই যে কৌণিক ভরবেগটা বলছে কি h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে পূর্ণ সংখ্যার সিম্বল হিসেবে আমরা এন আনলাম। তাহলে তুমি লিখতে পারো mvr সমান হইল nh/2 পাই। বুঝা গেল? ওকে। তাইলে এই দেখো এখানে কিন্তু লিখা দেওয়া আছে, যেমন ধরো ইলেকট্রনের ভর, ভরটা কি সে দেওয়া আছে, ভরটা দেওয়া আছে আমাদের দিয়ে আছে 9.11 × 10⁻²৮ কেজি। তারপরে ইলেকট্রনের গতিবেগ এইটা আমরা জানি না, এক একটা কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের গতিবেগ এক একটা হয়। কক্ষপথের ব্যাসার্ধ এইটাও এক একটা কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ এক একটা হয়। কক্ষপথের সংখ্যা এটাও তো ডিপেন্ডস করে এর মধ্যে। এইচ জিনিসটা হলো প্লাঙ্কের ধ্রুবক। ওকে, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হলো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এইটা হলো এসআই ইউনিট। এখন ধরো তোমাকে ম্যাথের ক্ষেত্রে অনেক সময় সিরিয়াস ইউনিট লাগবে, তাইলে 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। কখন সিরিয়াস ইউনিট লাগবে, যখন তুমি ইলেকট্রনের ভোল্টটা এইটা বসাবো, অর্থাৎ গ্রামে বসাবো তখন সিরিয়াস ইউনিট ইউজ করবা, আর যখন তুমি কেজিতে বসাবো তখন তুমি এসআই ইউনিট ইউজ করবা। ক্লিয়ার কথাটা? ওকে। হুম। আচ্ছা আচ্ছা। তারপরে হলো 3 নং যে মতবাদ, সেটা হলো শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কক্ষপথে বিচরণকালে ইলেকট্রনগুলোর শক্তির পরিবর্তন হয় না। একটু আগেও আমরা এটা প্রথমে শক্তি স্তর বিষয়ক মতবাদ সেটা বলতে, ইলেকট্রন কেবল শক্তি স্তর পরিবর্তন করলে শক্তির বিকিরণ বা শোষণ ঘটে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর যদি আসা যাওয়া করে তখনই শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। বুঝাইতে পারলাম? আচ্ছা। বুঝতে পারছি। উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে শক্তির বিকিরণ ঘটে, অর্থাৎ তৃতীয় থেকে যদি দ্বিতীয়তে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। দ্যাটস আমরা লাইট দেখি, অর্থাৎ আলো দেখি। আর যদি নিম্ন শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয়তে জাম্প করে যায় তখন শক্তির শোষণ ঘটে, তখন কোনো আমরা লাইট দেখতে পাই না, তখন তার অন্ধকার কালো পট্টি, একে বলা হয় শক্তির শোষণ বা বিকিরণের মান। বুঝতে পারছি? তো ওকে। শক্তির বিকিরণের মান এই যে শোষণ বা বিকিরণ, ধরো এটা তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে ধরো তৃতীয় শক্তি স্তরের শক্তিকে ধরলাম আমি E3, এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তিকে ধরলাম আমি E2। তাহলে ধরো দ্বিতীয় থেকে তৃতীয়তে আসুক বা তৃতীয় থেকে দ্বিতীয়তে যাক, মানগুলো সেম থাকবে, জাস্ট শোষণ এবং বিকিরণ হবে, এই কথাটাই। তাহলে ডেলি সমান কি হবে, ডেলি সমান হবে E3 - E2। E3 - E2 এইটা হইলো তোমার এইচ নিউ। নিউ বলতে হলো কম্পাঙ্ক আর কি, এইটা কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করতাম, এখন তেজস্ক্রিয় কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, নিউ।
ওকে। এটা হলো কম্পাঙ্ক। আর এইচ হইলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক, একটু আগেও আমরা দেখছি। বুঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো, ফুরিয়ার যে পরমাণু মডেলটা, এটা অধিক গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও সেটা কিন্তু 100% অ্যাকুরেট না। তা উনারও কিছু ভুল আছে বা সীমাবদ্ধতা আছে, বাট রাদারফোর্ড থেকে কম। তো সীমাবদ্ধতা হুম। দেখি, বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু বা একক ইলেকট্রন যেমন হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বর্ণালীর ব্যাখ্যা করতে পারলো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। প্রথম হ্যাঁ। সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হলো, দুটি ভিন্ন কক্ষপথের মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হলে এ মডেল অনুযায়ী বর্ণালীতে কেবল একটি রেখার সৃষ্টি হয়, কিন্তু সূক্ষ্ম বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে একটি রেখার স্থলে সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটি রেখার অস্তিত্ব পাওয়া যায়, যার ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। না। তৃতীয় সীমাবদ্ধতা হলো, এ মডেল অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ সুনির্দিষ্ট এবং নির্ণয় করা সম্ভব। অর্থাৎ আমরা এই যে mvr সমান হলো nh/2 পাই, এটা দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারি। এমবি দ্বারা হইলো ভরবেগ, আর আর দ্বারা হলো অবস্থান। এই যে প্রতিটির অবস্থান এবং গতিবেগ, গতিবেগ হইলো ভি দ্বারা, বা ভরবেগ তুমি ইয়ে করতে পারো। কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা মানে আনসার্টিনিটি ল আছে। এইখানে উনি বলছেন কি, ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ একত্রে নির্ণয় করা সম্ভব না। তার মানে ওই যে এমবি ওকে। আর সমান হলো nh/2 পাই, এটা 100% একুরেট। আচ্ছা, ওকে। এখন দেখো, জনপ্রিয় যে প্রশ্ন, যেটা 9-10 জনপ্রিয় প্রশ্ন ছিল, সেটা হলো রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য এন্ড কেন, সেটা ব্যাখ্যা করো। তো এইখানে দেওয়া আছে এটা। তো রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রন যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে, কিন্তু বোর মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রন গুলো কতগুলো সুনির্দিষ্ট ও সুস্থিত কক্ষপথে আবর্তন করে। দ্বিতীয় যে প্যারামিটারটা আছে সেটা হলো, রাদারফোর্ড মডেল দ্বারা পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু বোর মডেল দ্বারা ব্যাখ্যা করা, সরি, রাদারফোর্ড মডেল দ্বারা পরমাণুর রেখা প্রণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়, এক ইলেকট্রন বিশিষ্ট হইলেও তো ব্যাখ্যা করা যায়। আচ্ছা, হুম। রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা পরমাণু সুস্থিত ব্যাখ্যা করা যায় না। সুস্থিত দ্যাটস মিন কি, ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বৃত্তাকার পথে যখন ইলেকট্রন গুলা ঘুরবো, তখন তো ক্রমাগত কি হবে, চার্জ হারাবে, চার্জ হারাইতে 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 এক সময় ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সেটা নিউক্লিয়াসে পতিত হবে, দ্যাটস ওয়াই একটা পরমাণু সুস্থিত না। কিন্তু বুড়ে তো বলছে যে একটা বৃত্তাকার পথে ঘুরলে সেটা শক্তির কোনো বিকিরণ করবে না, এই জন্যই বুড়ের মডেলটা সুস্থিত, সুস্থিত আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হলো রাদারফোর্ড মডেল অনুযায়ী কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, গতিবেগ ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না, কিন্তু বোর মডেল অনুযায়ী তা নির্ণয় করা সম্ভব। এই সব কারণেই রাদারফোর্ড মডেল অপেক্ষা বোর মডেল অধিক গ্রহণযোগ্য। তো, বোঝা গেল? বুঝতে পারছি। তো আজকে এতটুকু তা হোক। এই যে আমরা শিখলাম অণু পরমাণু, আর শিখলাম আমরা কি, পরমাণু মডেল।